শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। একেএমএস অনলাইন ক্লাস 9 এ তোমাদেরকে স্বাগতম। আমি দৃষ্টি রায় ম্যাডাম বলছি। আজকে আমরা নবম শ্রেণীর ব্যবসা উদ্যোগ ক্লাসটি করব। পঞ্চম অধ্যায় ব্যবসায়ের আইনগত দিক এই সম্পর্কে আমরা গত ক্লাসেও পড়েছি, আজকে পার্ট 2 সম্পর্কে পড়ব। তো আইনগত দিক লাস্টে যেগুলো পড়েছিলাম, ফ্র্যাঞ্চাইজি কি, ফ্র্যাঞ্চাইজর কি, ফ্র্যাঞ্চাইজার ফ্র্যাঞ্চাইজির চুক্তিগুলো ছিল, এগুলো পড়েছিলাম এবং নিবন্ধনের প্রয়োজনীয়তা সম্পর্কে জেনেছি। ঠিক এখন আমরা আজকে যা যা সম্পর্কে জানবো তার এক নাম্বার হচ্ছে প্যাটেন্ট। এখন কথা হচ্ছে এই প্যাটেন্ট কি? এই প্যাটেন্ট হচ্ছে তোমার মনন মেধা দ্বারা সৃজনশীল কোনো কাজ, তোমার মনন মেধার সমন্বয়ে ধরে নাও কোনো কিছু আবিষ্কার বা নতুন কোনো কিছু উদ্ভাবন করা, এই হচ্ছে প্যাটেন্ট। এখন এই প্যাটেন্টকে কেন আমরা আইনগত দিকের দিকে নিয়ে যাব? এখানে আইনের কি প্রয়োজনীয়তা লক্ষ্য করা যায়? খেয়াল করলে দেখবে নতুন কোনো কিছু আবিষ্কার উদ্ভাবন যখন করা হয়, ঠিক তখনই এটা যখন নাম পেতে শুরু করে, দেখবে অন্যান্য ব্যবসার এই জিনিসটাকে ফলো করে কিছু খরচ কমিয়ে এনে সেটাকে বাজারে নতুন করে ছেড়ে দিচ্ছে। তার ফলে হলো কি, যে দীর্ঘদিন গবেষণা করলো, এটা নিয়ে চিন্তা ভাবনা করলো, এত খরচ করলো, সে কিন্তু সেটা সুফল আর পেল না। তো এই প্যাটেন্টের মূল কাজই হচ্ছে এটা, যে এটা এক ধরনের চুক্তি, মেধা মনন দ্বারা তৈরি করা কাজের এটা একটা চুক্তি। সেই চুক্তিটা কার কার মধ্যে সম্পন্ন হয়? এই প্যাটেন্টের চুক্তি হয় দুইজনের মধ্যে, যে আবিষ্কার করে তার এবং আর কার? সরকার। সরকার এই প্যাটেন্টের মাধ্যমে আবিষ্কারককে একটা নিরাপত্তা দেয়। সেই নিরাপত্তাটা হচ্ছে এরকম যে সে এইটা নির্দিষ্ট সময় পর্যন্ত তার নিজস্ব নাম মেধায় ব্যবহার করতে পারবে। এই চুক্তিটা যখন পূরণ না হয়, ধরো কোনো ব্যবসায়ী এই কাজটা মানল না বা আবিষ্কারটাকে নকল করে অন্য কিছু তৈরি করল, যদি আবিষ্কারক সেটা বুঝতে পারে, সে কিন্তু কি করতে পারবে? মামলা করতে পারবে বা আইনের আশ্রয় নিতে পারবে। এই সম্পর্কে আমাদের বাংলাদেশ সরকার 1911 সালে প্যাটেন্ট এবং ডিজাইন আইন চালু করেছে। সেই ডিজাইনটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, আমরা পোশাক পরিচ্ছদ পরি, সেই পোশাকের হতে পারে, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক জিনিসের হতে পারে, এছাড়াও বই, তারপর সফটওয়্যার, এইসব জিনিসপত্রেরও প্যাটেন্ট হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে ডিজাইনের ক্ষেত্রে এই প্যাটেন্ট ব্যবহৃত হয়। তারপরেরটা আসো, আমরা আজকে ট্রেডমার্ক সম্পর্কে জানবো। বিশাল একটা জিনিস হচ্ছে এই ট্রেডমার্ক। এখন দেখো, ট্রেড কথাটা তো তোমরা সবাই জানো। ট্রেড মানে বাণিজ্য, মার্ক মানে কি? চিহ্নিত করা। ট্রেডমার্ক তার মানে ব্যবসায় চিহ্নিতকরণ করা যায় এমন কিছু জিনিসকে আমরা ট্রেডমার্ক বলে থাকি। ট্রেডমার্ক, আবার বলি, ট্রেড মানে বাণিজ্য বা ব্যবসা, মার্ক মানে নির্দিষ্ট কোনো বস্তুকে চিহ্নিতকরণ। তাহলে ট্রেডমার্ক বলতে বোঝানো হয় ব্যবসায় চিহ্নিতকরণ করা যায় এমন কিছু জিনিসকে ট্রেডমার্ক বলে। যেমন দেখো, তোমরা খেয়াল করবে বাজার থেকে কিছু গাইড বই কিনে আনো, যেটা তোমাদের হাতে সবচেয়ে বেশি আছে। আমার হাতেও দেখো একটা মার্কার আছে, আমি মার্কারটাতে বলি, দেখো এখানে ওরা নিজস্ব একটা নাম ব্যবহার করেছে। এইটা নাম বা শিরোনাম হতে পারে, এটাও একটা ট্রেডমার্ক। তারপর দেখো, এটা কালার মানে রঙের সমন্বয়, এটা একটা ট্রেডমার্ক। এছাড়াও তোমরা বই কিনে এনে দেখবে একটা বড় লোগো থাকে, এরকম এরকম করলে এটা বিভিন্ন লেখা দেখা যায়, আমরা সেটাকে কি বলি? লেবেল। এছাড়া আছে ব্র্যান্ড, পণ্য, কিছু প্রতীক, এরকম কিছু অক্ষর হতে পারে। মনে রাখবে, পণ্য প্রতীকের অক্ষর কখনো ছোট হাতের হয় না, সেটা সবসময় ইংরেজি লেটার বা বাংলা লেটারের বড় হাতের অক্ষর হয়,
যেমন দেখো এরকম একটা আর হতে পারে, সেটাও এক ধরনের পণ্য প্রতীক হতে পারে। কিছু নাম, শিরোনাম, কি কি জিনিস এই পণ্য প্রতীক বা ট্রেডমার্কের আওতায় আসতে পারে। দেখো বাজারে অনেক ধরনের চিপস পাওয়া যায়, কোন চিপসের প্যাকেটের কালারের সাথে কোন প্যাকেটের চিপসের কালার মিলবে না। যদি মিলে সেটা কি হবে, আইনভুক্ত হয়ে যাবে। ঠিক এইরকম আমরা প্যাকেট জাতীয় যত দ্রব্য দেখো সবগুলোতে কি আছে, আলাদা আলাদা রঙের সমন্বয় আছে, সেটাও ট্রেডমার্ক বা পণ্য প্রতীক বলা হয়ে থাকে। এছাড়া দেখো আমি বললাম কোন শব্দ, কোন অক্ষর, হ্যাঁ, কোন ডিভাইস, কোন ব্র্যান্ড, হ্যাঁ, কোন রঙের সমন্বয়, এই সব কিছু আমরা পণ্য প্রতীক বা ট্রেডমার্ক নামে ব্যবহৃত হয়। এখন এটা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে একটা পণ্যকে অন্য একটা পণ্য থেকে আলাদাকরণের জন্য আমরা ট্রেডমার্ক ব্যবহার করে থাকি। তার মানে কি, এখানে স্বতন্ত্রতা বজায় রাখার জন্য আমরা ট্রেডমার্ক প্রণয়ন করি। দেখো তুমি বড় একটা ব্র্যান্ডে গেলে জুতো কিনবে, সেই জুতো বাটার কিনলে দেখবে বড় করে বাটা লেখা, আজাদ কিনলে আজাদ, যে কোনো ধরনের ব্র্যান্ডে গেলে বের জুতো কিনবে বের লেখা আছে। ঠিক এইরকম নামও কি ট্রেডমার্ক বা পণ্য প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, এখন দেখো এই ট্রেডমার্কের কেন আমরা কোনো প্রয়োজনীয়তা দেখব। এই ট্রেডমার্কের প্রয়োজনীয়তাটা সম্পর্কে বলি। ট্রেডমার্ক কেন তৈরি করা হয়? ব্যবসার স্বতন্ত্রতা বজায় রাখার জন্য ট্রেডমার্ক করা হয়, পণ্যকে এক পণ্য থেকে অন্য পণ্যের ভিন্নতা রক্ষা করার জন্য করা হয়, এছাড়া আইনি ঝামেলা এড়ানোর জন্য ট্রেডমার্ক ব্যবহার করা হয়। আরো আছে, এগুলোর মধ্যে হচ্ছে যে তোমার পণ্য বা তুমি যে পণ্য যেরকম ভাবে লেবেল করেছো, তোমার অনুমতি ব্যতীত সেটা অন্য কেউ ব্যবহার করতে পারবে না। এই ধরনের পণ্য প্রতীকের জন্য অনুমতি নিতে হয় কার কাছ থেকে? হ্যাঁ, বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের কাছ থেকে এক ধরনের অনুমতিপত্র ফি প্রদান করার মাধ্যমে এক ধরনের অনুমতিপত্র আনতে হয় এবং সেই অনুমতিপত্রে এটা উল্লেখ থাকে। এখন হচ্ছে ট্রেডমার্কের যে লাইসেন্স আছে সেটার যে সময় সীমা, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। ট্রেডমার্কের লাইসেন্সের সময়সীমা, দেখো এই সময়সীমাটা যদি ম্যাডাম বলি তাহলে বলবো ট্রেডমার্ক বা পণ্য প্রতীক যদি তুমি ব্যবহার করতে চাও সেটাকে নির্দিষ্ট ফি বাবদ বাংলাদেশ বিএফটিআই বা শিল্প মন্ত্রণালয়ের অধীন থেকে আমাদের কি করতে হয়, লাইসেন্স বা অনুমতিপত্র নিতে হয়। অনুমতির সময়সীমা, অনুমতি সেটা প্রথম অনুমতি ছিল কত বছর, 7 বছর। অনুমতিপত্রের সময়সীমা থাকে 7 বছর। এখন দেখো তুমি কি ব্যবসা 7 বছরের জন্য করবে? না, আমাদের এই বিজনেস 7 বছরের জন্য আমরা করি না। যখন 7 বছর শেষ হবে, 7 বছরের আগে কিছু সময় পূর্বে আমরা যদি সেটাকে রিনিউ করা যায় বা পুনঃ আবেদনের মাধ্যমে কোনোভাবে সেটাকে কি করা হয়, নবায়ন করা হয়। সেই নবায়ন করার পর সময় পাওয়া যায় কত বছর, তাহলে পুনর্নবায়নের সময় পাওয়া যায় 10 বছর। ঠিক আছে, এখন দেখো এই 10 বছর কি সময় একদিন শেষ হবে না? হবে। অনির্দিষ্ট কাল পর্যন্ত তুমি সময়ের পূর্বে ফি প্রদান করবে এবং লাইসেন্স নেবে বা অনুমতিপত্র নেবে, নেওয়ার পর পুনঃ 10 বছর করে এগিয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এই ট্রেডমার্ক বা পণ্য প্রতীকের ক্ষেত্রে প্রথম অনুমতিপত্র 7 বছরের জন্য পেয়ে থাকি, পরবর্তী অনুমোদন আমরা পুনর্ভাবে 10 বছরের জন্য পেয়ে থাকি। কোনো কারণে তুমি যদি সেটা পুনর্নবায়ন করতে ব্যর্থ হও তখন কি করবে? তখন আবার সেই নির্দিষ্ট আকারের ফি দিয়ে নতুন করে অনুমতিপত্র গ্রহণ করতে হবে। এছাড়াও যদি কোনো পণ্য প্রতীক সম্পর্কে অন্য কেউ মামলা দায়ের করে
এবং অভিযুক্ত হয় তখন কিন্তু সেই অনুমতিপত্র বাতিল করা হয়। এই হচ্ছে পণ্য প্রতীক বা ট্রেডমার্ক। এটার তো আইন আছে, সেই আইনটা কবে কখন আমাদের দেশে চালু হয়েছে। উপমহাদেশ বলতে কোনটা বোঝায় তো তোমাদের মনে আছে, যখন এই সমগ্র দেশটা পুরো ভারতবর্ষ এক ছিল তখনকার সময়টাকে আমরা উপমহাদেশ বলি। উপমহাদেশে এই ট্রেডমার্ক বা পণ্য প্রতীকের আইন চালু হয়েছিল 1940 সালে। 1940 সালে ট্রেডমার্ক আইন চালু হয়। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, এজন্য ম্যাডাম লিখে দিলাম। দেখো 1940 সালে উপমহাদেশে এই আইন চালু হয় এবং বাংলাদেশে সেই আইন কবে চালু হয়? 2009 সালে। সেটা কোথায় চালু হয়? বাংলাদেশে। দুইটাই পরীক্ষায় আসে, উপমহাদেশে কখন ট্রেডমার্ক আইন চালু হয় এবং 2009 সালে চালু হয় বাংলাদেশে। এই ছিল ট্রেডমার্ক আইন এবং ট্রেডমার্ক আইনের প্রয়োজনীয়তা, লাইসেন্স, ট্রেডমার্ক। তারপর দেখো আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে কপিরাইট। এই কপিরাইটটা কি তোমরা একটু খেয়াল করলে দেখবে যে কপিরাইট বিষয়টা কিভাবে আসে এবং কপিরাইট কি জিনিসটা হয়। দেখো প্রথমেই আমরা যখন ব্যবসায়ের আইনগত দিক সম্পর্কে পড়েছি তখনই বলেছি, আমরা একটা জিনিস বলেছিলাম যে আমাদের 1998 সালে ব্যবসায় শিক্ষা কোর্সে ব্যবসা উদ্যোগ সাবজেক্টে চালু হয়েছিল। কোন শিক্ষক যদি এই বইটা লিখে এবং পরবর্তীতে সে যদি সেটাকে কপিরাইট আইনের অন্তর্ভুক্ত না করে বা আইনগত দিককে সে ফলো না করে, তখন সে বইটা সে অন্য কেউ নকল করে নিল এবং সেটা কি হয়ে গেল, তারটাই ভালো হয়ে বিক্রি হতে শুরু করলো। কিন্তু যে এটাকে এত কষ্ট করে আবিষ্কার করলো সে ধরা খেয়ে গেল। সেই কপিরাইট আইনটা হচ্ছে ঠিক এইরকম। এখন কপিরাইট আইনটা কি? আমার তৈরি করা জিনিস যাতে কেউ নকল করতে না পারে সেজন্য কপিরাইট। কোন কোন জায়গায় কপিরাইট তৈরি হয়? তোমার প্যাটেন্ট হয়েছিল কার জন্য মনে আছে? আবার বলি, আবিষ্কারের ক্ষেত্রে প্যাটেন্ট, পণ্যের ক্ষেত্রে ট্রেডমার্ক এবং কপিরাইট কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব। এই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষার নৈর্ব্যক্তিকে কিন্তু এই প্রশ্নগুলাই আসে যে একটা শিল্পকর্মের জন্য কোন আইনটি প্রয়োগ করা হয়। কপিরাইট আইন শিল্প, সাহিত্য, চলচ্চিত্র, কোনো ভাস্কর্য, এছাড়াও কোনো ডিজাইন, এছাড়া বর্তমানে যা আছে কম্পিউটারের সফটওয়্যার, হ্যাঁ, এই বিষয়গুলোতে কি হয়? কপিরাইট হয়। বই, শিল্প, সাহিত্য, চলচ্চিত্র, ভাস্কর্য, এই জিনিসগুলোতে আমাদের কি ব্যবহৃত হয়? কপিরাইট। এছাড়াও আছে সফটওয়্যার, এই সফটওয়্যার ক্ষেত্রে আমরা কপিরাইট আইন ব্যবহার করে থাকি। হ্যাঁ, কপিরাইট আইনের আরেকটা জিনিস আছে, সেটা দেখো চুক্তিপত্র। হ্যাঁ, দেখবে যদি কোনো বই তোমরা কোন বইয়ের ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো, বইয়ের থেকে যে আয়টা হয় সেটাকে বলে রয়্যালিটি। রয়্যালিটি কপিরাইটের আওতাভুক্ত একটি আইন বা চুক্তিপত্র। আচ্ছা, সে জায়গায় দেখো চুক্তিপত্র রেজিস্ট্রি করা থাকলে বা এই কপিরাইট আইনে কোনো জিনিস অন্তর্ভুক্ত থাকলে সেটা প্রতিকার পাওয়া যেতে পারে, এমনকি আইনের আওতায় সেটা যেতে পারে। পণ্য, ব্র্যান্ডেড পণ্য, খেলা, তারকাদের নাম, হ্যাঁ দেখবে বিভিন্ন তারকাদের নামও কিন্তু সেই কপিরাইট আইনে অন্তর্ভুক্ত হয়ে থাকে। কপিরাইট একটি জনপ্রিয় উপায় আমাদের বাংলাদেশের জন্য, শুধু আমাদের জন্যই না, সব জিনিসের জন্য কপিরাইট একটি অন্যতম চুক্তি। এছাড়াও দেখো উপমহাদেশে এই কপিরাইট আইনটা কখন কখন চালু হয়। দেখো উপমহাদেশে 1912 সালে হয় কপিরাইট আইন। ট্রেডমার্ক আইন কিন্তু 1940 ছিল, কপিরাইট আইন কিন্তু 1912 সালে হয়। এছাড়াও বাংলাদেশে সেটা হয়
2000 সালে কপিরাইট আইন হয়, এটা সংশোধন হয় 2005 সালে এসে। এখন দেখো, তোমরা জানো আমাদের জনপ্রিয় কথা সাহিত্যিক কে ছিল? হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ তো চলে গেলেন, বা যে কোনো লেখক চলে গেল, কিন্তু তার শিল্প, সাহিত্য, কর্ম সেটা কি হবে? সেটা কি টিকবে না চলে যাবে? কোন লেখক জীবিত অবস্থায় যদি কপিরাইট আইন করে যায়, তার মৃত্যুর 60 বছর পরেও এই আইন জীবিত থাকে। কোন লেখক জীবিত অবস্থায় যদি কপিরাইট আইনের অন্তর্ভুক্ত হয়ে থাকে, তার মৃত্যুর 60 বছর পরেও এই কপিরাইট আইনের অন্তর্ভুক্ত থাকতে পারে। তো আমরা এই কপিরাইট আইন সম্পর্কে জানলাম, এবং দেখো এই কপিরাইট আইন উপমহাদেশে হয় 1912-তে, বাংলাদেশে হয়েছিল 2000 সালে, এবং সেটা সংশোধন করে আনা হয় 2005 সালে। এবং কবি সাহিত্যিকরা মৃত্যুর পরেও 60 বছর পর্যন্ত এই আইনের আওতাভুক্ত থাকতে পারে। এছাড়া এত কিছু পড়লাম, প্যাটেন্ট পড়লাম, ট্রেডমার্ক পড়লাম, কপিরাইট পড়লাম, তোমাদের প্রশ্ন হচ্ছে না এই আইন আসে কোত্থেকে? এই আইনগুলো করার জন্য আমরা কোথায় যাব? হ্যাঁ, এই আইনগুলো করার জন্য আমরা একটা জায়গায় যাই, সেটার নাম BSTI। দেখো ম্যাডাম লিখেছি উপরে, BSTI বাংলাদেশের একটা সংস্থা, সেটা শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি সংস্থা, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। দেখো আবার বলি, ইনস্টিটিউশন লেখাটা কি কেটে গেল? আবার বলি, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, এই হচ্ছে BSTI। BSTI শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি সংস্থা। এই সংস্থা থেকে এই আইনগুলো পাস করানো যায়। এবং তুমিও যদি কোনো কিছু তৈরি করো বা নতুন কোনো আবিষ্কার করো, এই কপিরাইটের আওতায় এসে বা এই যে কোনো একটা আওতায় এসে এই BSTI এর অধীন থেকে কি নিতে হবে? অনুমতিপত্র নেওয়া যাবে। ধন্যবাদ সবাইকে।